দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রাজশেখর বসু লেখা বাংলা ভাষা বিজ্ঞান যে গল্পটি রয়েছে তোমাদের দশম শ্রেণীর পাঠ্য, সেই গল্পটি নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখো, এই গল্পটি আমরা আলোচনা করার পূর্বে এই গল্পটির প্রেক্ষাপট, এই গল্পটির উৎস, গল্পটির বিষয়বস্তু ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব। তারপর আমরা গল্পটির লাইন ধরে ধরে আলোচনা তোমাদের সামনে তুলে ধরবো। চলো তাহলে প্রথমে আগে আমরা রাজশেখর বসু সম্বন্ধে সামান্য একটু জেনে নেই। রাজশেখর বসু ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক। তাছাড়াও তিনি ছিলেন অনুবাদক, তারপর হচ্ছে রসায়নবিদ, তারপর হচ্ছে অভিধান প্রণেতা। 1880 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার শক্তিগড়ের কাছে বামুনপাড়া নামক একটি গ্রামে তার মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল চন্দ্রশেখর বসু এবং তার মায়ের নাম ছিল লক্ষ্মীমণি দেবী। রাজশেখর বসু ছিলেন তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। প্রথমে তিনি দ্বারভাঙ্গা নামক একটি দ্বারভাঙ্গার যে রাজ স্কুল, সেই রাজ স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। এরপরে তিনি পাটনা কলেজ থেকে FA পরীক্ষা দিয়েছিলেন এবং সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন। এরপরে তিনি চলে আসেন কলকাতায় এবং কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি রসায়ন ও পদার্থ বিজ্ঞানে অনার্স সহ তিনি BA পাশ করেছিলেন। এরপর তিনি রিপন কলেজ থেকে BL পাশ করে তিনি কিছুদিন আইন ব্যবসাও করেছিলেন। পরবর্তীকালে আমরা দেখতে পাই তিনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসে সামান্য বেতনে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি প্রফুল্লচন্দ্র রায়ের খুব কাছাকাছি চলে এসেছিলেন এবং তার একজন প্রিয় পাত্র তিনি হয়ে উঠেছিলেন। পরে অবশ্য তিনি এই কোম্পানির ডিরেক্টর পদে অধিষ্ঠিত হয়েছিলেন। পরশুরাম ছদ্মনামে তার লেখা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, এটি একটি ছিল মূলত ব্যঙ্গ রচনা। এই ব্যঙ্গ রচনার লেখেই তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিপুল পরিমাণে। এরপর তিনি ধীরে ধীরে লেখা শুরু করেছিলেন গড্ডলিকা, কজ্জলি প্রবাহ, হনুমানের স্বপ্ন, বিচিন্তা, লঘুগরু ইত্যাদি বিভিন্ন গল্প গ্রন্থ। তিনি চলন্তিকা নামক একটি অভিধান প্রণয়ন করেছিলেন। তিনি তার জীবনে প্রচুর পুরস্কার পেয়েছিলেন। সেই পুরস্কারগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, এছাড়াও তিনি পদ্মভূষণ উপাধিও পেয়েছিলেন। আমরা দেখেছি 1960 খ্রিস্টাব্দে তার জীবনাবসান হয়েছিল, অর্থাৎ তিনি আমাদের ছেড়ে পরলোক গমন করেছিলেন। এবারে আমরা এই গল্পটির প্রেক্ষাপট, উৎস এবং বিষয়বস্তু এক এক করে দেখে নেব। তারপর আমরা এই গল্পটির রিডিং করব এবং তার সাথে কিছু বুঝিয়ে দেব। উৎস: প্রবন্ধটি রাজশেখর বসু রচিত বিচিন্তা 1955 খ্রিস্টাব্দ আর বাংলায় 1362 বঙ্গাব্দ প্রবন্ধ গ্রন্থ থেকে গৃহীত। পরবর্তীকালে এই প্রবন্ধ পরশুরাম গ্রন্থাবলীর অন্তর্ভুক্ত হয়। বিষয়বস্তু সংক্ষেপে সবটুকু: রসায়নের বিদগ্ধ পণ্ডিত রাজশেখর বসুর অন্য একটি বড় পরিচয় বাংলা সাহিত্যের লেখক হিসাবে। তাই বিজ্ঞান ভাবুক এই পণ্ডিত প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা আন্তরিকভাবে উপলব্ধি করেছেন। সেই সঙ্গে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার কিছু সমস্যার দিকেও আলোকপাত করেছেন। লেখক বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের পাঠকদের দুটি ভাগে বিভক্ত করেছেন: স্বল্প ইংরেজি জানা এবং ইংরেজি জানা। প্রথম শ্রেণীর পাঠকেরা ইংরেজির কিছু পরিভাষা জানে, কিছু কিছু স্থূল তথ্যও জানে। ইংরেজির প্রভাবমুক্ত হওয়ায় এরা বাংলায় বিজ্ঞান শিক্ষা সহজে আয়ত্ত করতে পারে। কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠককে বাংলা ভাষায় বিজ্ঞান পড়তে গেলে অনেক বেশি যত্ন নিতে হয়। অন্যদিকে বাংলা বিজ্ঞান চর্চার জন্য যত পারিভাষিক শব্দ প্রয়োজন তা এখনো অমিল। তাই লেখকের মতে উপযুক্ত বাংলা শব্দ রচিত না হওয়া পর্যন্ত ইংরেজি শব্দকে বাংলা বানানে লিখেই চালানো উচিত। বাংলা ভাষায় বিজ্ঞান লেখকদের ভাষার আড়ষ্টতা ও আক্ষরিক অনুবাদ থেকে মুক্ত হওয়া দরকার। অনেক লেখক ইংরেজিতে ভেবে তার বাংলা অনুবাদের চেষ্টা করেন, কিন্তু এতে রচনার সাবলীলতা নষ্ট হয়। পারিভাষিক শব্দ সম্পূর্ণ বর্জন করেও বিজ্ঞান রচনা সম্ভব নয়। সাধারণ সাহিত্য লক্ষণা, ব্যঞ্জনা, উপেক্ষা, অতিশয়োক্তি, অলঙ্কার,
উপযুক্ত হলেও বিজ্ঞান রচনার ক্ষেত্রে এদের ব্যবহার সীমিত হওয়া উচিত। উপমা ও রূপক কিছু ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। বাংলা বিজ্ঞান প্রবন্ধগুলিতে কখনো কখনো না জেনে বা কম জেনে পাঠকে তথ্য সরবরাহ করা হয়। এই কাজ অত্যন্ত গর্হিত। আলোচ্য প্রবন্ধের লেখক রাজশেখর বসু এই বিষয়ে পাঠককে অবহিত করতে চেয়েছেন। রচনার প্রেক্ষাপট: রাজশেখর বসু ব্রিটিশ লাঞ্ছিত ভারতে জন্মগ্রহণ করেছিলেন এবং উত্তর স্বাধীন ভারতবর্ষের শৈশব অবস্থার মধ্যেই তিনি লোকান্তরিত হন। সেই কারণে জাতীয় জীবনে একটি যুগসন্ধির টানাপোড়েন তিনি উপলব্ধি করেছিলেন অস্থিমজ্জায়। পরাধীনতার নাগপাশে জর্জরিত ভারতীয় কিশোর বা তরুণেরা বিজ্ঞান শিক্ষার সুযোগ পেত না। যদিও 1813 খ্রিস্টাব্দের সনদে ব্রিটিশ ভারতের অধিবাসীদের মধ্যে বৈজ্ঞানিক জ্ঞানের সূচনা ও প্রসারের আহ্বান জানানো হয়েছিল, তবুও একথা স্বীকার্য যে ভাগ্যহত ভারতীয়রা ব্রিটিশের দেশীয় শিক্ষানীতিতে তার কোনো প্রতিফলন দেখতে পেল না। এমনকি 1835 খ্রিস্টাব্দে মেকলে কমিশনও ছিল নিতান্তই সাহিত্যধর্মী। এরই ব্রিটিশরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয়দের যেটুকু চিকিৎসাবিদ্যা ও প্রযুক্তিবিদ্যা শিক্ষা দিত তা ব্রিটেন থেকে আগত চিকিৎসক বা ইঞ্জিনিয়ারদের যোগ্য সহকারী গড়ে তোলার উদ্দেশ্যে। ভারতীয়দের তারা কখনোই কোনো উচ্চ পদে আসীন দেখতে অভ্যস্ত ছিল না। আমরা দেখি 1870 খ্রিস্টাব্দে নাগাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ দেখা গেছে। 1875-এ মাদ্রাজে বিশ্ববিদ্যালয় ম্যাট্রিকুলেশন পরীক্ষার সিলেবাসে ব্রিটিশ ইতিহাসের পরিবর্তে ভূগোল ও প্রাথমিক পদার্থবিদ্যাকে অন্তর্ভুক্ত করেছিলেন। ক্রমশ কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি সেখানে বিএ পাঠ্যক্রম দুটি ভাগে বিভক্ত ছিল, সাহিত্য বিষয়ক, বিজ্ঞান বিষয়ক। বলাই বাহুল্য, ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা প্রণালীতে এদেশীয় ছাত্রদের মানসিক বিকাশ বা বিজ্ঞান চিন্তার প্রসারের প্রতি গুরুত্ব দেওয়া হয়নি। নিষ্ক্রিয়ভাবে ইংরেজি বিজ্ঞান বইগুলোর অনুকরণ করানোই হয়েছিল তাদের লক্ষ্য। এতে একটা মারাত্মক ক্ষতি হয়েছিল। আমাদের দেশের ঐতিহ্যময় সংস্কৃতি থেকে তরুণ শিক্ষার্থীরা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। শিক্ষা ব্যবস্থাও ছিল বশ্যতার শিক্ষা। বৈজ্ঞানিক গবেষণাও উদ্দেশ্য ছিল মূলত ব্রিটিশ সাম্রাজ্যবাদের অর্থনীতিকে চাঙ্গা করা। যেমন বাগিচা শিল্পের নাম করা যায়। এই প্রতিকূল বন্ধ্যাভূমিতেই আশার একটি ক্ষীণ প্রদীপ জ্বলে উঠল 1864 খ্রিস্টাব্দের সৈয়দ আহমেদ খানের প্রতিষ্ঠিত আলিগড় সায়েন্টিফিক সোসাইটি। তারপর 1876 খ্রিস্টাব্দে মহেন্দ্রলাল সরকারের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স, যেখানে আলোক, শব্দ, চুম্বক বিজ্ঞানের সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো শেখানো শুরু হলো। স্বদেশী যুগের ঠিক আগে অর্থাৎ 1904 খ্রিস্টাব্দে অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন অফ ইন্ডিয়ান্স গঠিত হলো। উদ্দেশ্য ভারতীয় ছাত্রদের বিজ্ঞান শিক্ষায় পারদর্শী করে ইউরোপ, আমেরিকা বা জাপানে প্রেরণ। আসলে সেই সময় কোনো ভারতীয় মেধাকে স্বীকৃতি দিত না শাসক ইংরেজ। আচার্য জগদীশচন্দ্র বসুর মতো বড় বিজ্ঞানীর গবেষণাগুলোকেই নিতান্ত ব্যক্তিগত কাজ বিবেচনায় তারা অবহেলা করেছিল। অন্তত রয়্যাল সোসাইটিতে স্বীকৃতি পাওয়ার পর্যন্ত, আগে পর্যন্ত। 1888-তে প্রফুল্লচন্দ্র রায় যখন ইংল্যান্ড থেকে ফিরে এলেন তখন তিনি ছিলেন বেকার। যাই হোক, বাঙালির বিজ্ঞান চর্চার এক সুযোগ্য প্ল্যাটফর্ম গড়ে দিলেন স্যার জগদীশচন্দ্র বসু তার বোস ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে। ভারতীয়রা কোনো বৈজ্ঞানিক সংস্থা সূচনার প্রস্তাব দিলেই অর্থাভাবের অজুহাত দিয়ে ব্রিটিশ তা নাকচ করে দিত। বাঙালি তথা ভারতীয়দের বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্রের বসুর ভূমিকাও কম ছিল না। জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন কোনো এক অধিবেশনে বিজ্ঞানী মেঘনাদ সাহার পরামর্শে তিনি শিল্পায়নকে গুরুত্ব দেন সর্বাধিক। প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিক থেকেই ব্রিটিশ বুঝতে পারছিল যে এদেশে
বিজ্ঞান শিক্ষার প্রয়োজন আছে, তবে তার পক্ষে তাদের তেমন সক্রিয় হয়ে উঠতে দেখা যায়নি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ভারত ও ইংল্যান্ডের জলপথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, তখন তারা অনুভব করল একটি কেন্দ্রীয় গবেষণা সংগঠনের প্রয়োজনীয়তা। এর ফলেই 1944 খ্রিস্টাব্দ থেকে ভারতীয় বিজ্ঞানীরা গবেষণার সুযোগ পেল। দেশ স্বাধীনের পর জওহরলাল নেহেরু অনুভব করেছিলেন বিজ্ঞানের প্রসারের অপরিহার্যতার কথা। ভারতীয় পার্লামেন্টে 1958 খ্রিস্টাব্দে বৈজ্ঞানিক নীতি সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এই প্রতিকূলতার মধ্য দিয়েই রাজশেখর বসুর বিজ্ঞান শিক্ষা। উত্তরকালের ছাত্রছাত্রীদের বিজ্ঞান শেখানোর সৎ অভিপ্রায় নিয়েই তিনি পরিভাষা রচনা করতে বসেছিলেন। রামনীতি গুপ্তের সেই কবিতা যেন অন্তরে ঝড় তুলেছিল। বিনা স্বদেশীয় ভাষা পুরে কি আশা, মাতৃদুগ্ধ সম এই মাতৃভাষায় বিজ্ঞান রচনা আজ অত্যন্ত প্রাসঙ্গিক। শুধু সতর্কতার প্রয়োজন যে তা যেন হয় তথ্য সমৃদ্ধ, প্রাঞ্জল, সাধারণের বোধগম্য ও ত্রুটিমুক্ত। এই উদ্দেশ্য নিয়েই প্রাবন্ধিক আলোচ্য প্রবন্ধটির অবতারণা করেছেন। আমরা বাংলা ভাষা বিজ্ঞান গল্পটির প্রেক্ষাপট, উৎস এবং বিষয়বস্তু দেখে নিলাম। এই দেখো আমার কাছে এই বইটি রয়েছে। এই বইটির এখন আমরা লাইন ধরে ধরে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেব। চলো তাহলে শুরু করছি। বাংলা ভাষা বিজ্ঞান, রাজশেখর বসু। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয়, অর্থাৎ যাদের জন্য, যে সমস্ত আমাদের পাঠকদের জন্য বাংলা ভাষায় গ্রন্থ বা বিজ্ঞান প্রবন্ধ ইত্যাদি লেখা হয়, তাদের মোটামুটি দুভাগে ভাগ করা যায়। প্রথমত যারা ইংরেজি জানে বা অতি অল্প জানে, মানে অনেকেই ইংরেজি জানে না বা জানলেও খুব অল্প জানে, তার মধ্যে কে কে পড়ে দেখো, অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে। আর যারা দ্বিতীয়ত ইংরেজি জানে, মানে যারা ইংরেজিতে পটু এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞানও পড়েছে, তাদেরকে আমরা দ্বিতীয় শ্রেণীতে রাখতে পারি। প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সাথে পূর্ব পরিচয় নেই, অর্থাৎ প্রথম যারা এই যে অল্প ইংরেজি জানে, তারা বিজ্ঞানের সাথে খুব একটা পরিচয় তাদের নেই। গুটিকতক ইংরেজি পরিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, মানে কয়েকটি ইংরেজি ভাষা হয়তো তারা জানে, যেমন টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা। এখানে ক্রোটন হচ্ছে বাহারি একটি ছোট গাছ, মানে সেই ছোট গাছকে আমরা ক্রোটন বলে থাকি। অনেক রকম স্থূল তথ্য, মানে অনেক রকম মোটা বা জ্ঞানী তথ্য তাদের জানা থাকতে পারে, যেমন জল আর কর্পূর উবে যায়, মানে জলকে যদি তুমি রাখো বেশি দিন বা কর্পূর যদি রাখো, ধীরে ধীরে দেখবে সেটি হাওয়া হয়ে গেছে বা ভ্যানিশ হয়ে গেছে। পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা। লাউ, কুমড়ো গাছ, এই দুটি গাছে দু ধরনের ফুল হয়। এই রকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না, মানে সামান্য কিছু কিছু তারা তো জানেই, কিন্তু একটি যে তথ্যনিষ্ঠ যেটা ভাব, যেটা তোমার একটি কংক্রিট জ্ঞান, সেটি তাদের নেই। এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, মানে তারা খুব একটা ইংরেজি বেশি জানেও না বা জানার চেষ্টাও করে না, তারা ইংরেজি থেকে মুক্ত। সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করতে বাংলা বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়, মানে তারা চায় বাংলা ভাষায় শিখবো বিজ্ঞান এবং বাংলাতেই শিখবো, তো এটাতে তারা দ্বিধাবোধ করে না। ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল, মানে ব্রহ্মমোহন মল্লিকের লেখা বাংলা একটি জ্যামিতি বই আমাদের লেখক পড়েছিলেন। এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে, একটি একটি সূত্র। এর মানে বুঝতে বাধা হয়নি, কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না, মানে বাংলা ভাষায় লেখা, তো বুঝতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে, মানে ইংরেজিতে জ্যামিতি করেছে, তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকে না, মানে তাদের এই ইংরেজির সাথে এই বাংলাটি খুব একটা মেলে না, তার মানেও স্পষ্ট হবে না। যে লোক আজন্ম ইজার পড়েছে, মানে প্যান্ট পরেছে, তার কাছে হঠাৎ ধুতি পরার অভ্যাসটা একটু শক্ত, মানে যে আগাগোড়া ইংরেজি পড়ে এসেছে তার কাছে বাংলা মানেটা অনুধাবন করা একটু শক্তই, বা যে আগাগোড়া বাংলা পড়ে এসেছে সে হঠাৎ করে ইংরেজি পড়তে পারবে না। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেক মুশকিলে পড়েছেন, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। মানে আগে যেই ভাষাটা চলছিল, হঠাৎ করে তুমি দেশি ভাষা চালাবা, তাহলে তো মুশকিলে পড়বেই, তাই তাদের নতুন করে আবার শিখতে হচ্ছে। পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে, তখন ভাষার জন্য তাদের বাধা হয় না, মানে প্রথম শ্রেণীর পাঠক যখন বিজ্ঞান শেখে,
তাদের ভাষার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হবে। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে অনেক বেশি চেষ্টা করতে হয় না। কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে, মানে তারা তো ইংরেজিতে পড়ে অভ্যস্ত, তারা যখন বাংলায় লেখা সেই বৈজ্ঞানিক সন্দর্ভ পড়বে, তখন তাকে পূর্ব সংস্কার দমন করে, অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত বর্জন করে প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হবে, মানে একটু ভালোবেসেই সে বইটি পড়তে হবে। এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। মানে এই ধরনের যে বিদেশি পাঠক যারা, তার থেকে তাদের একটু বেশি চেষ্টা করতে হবে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনো নানা রকম বাধা আছে, মানে তুমি বাংলায় যে বিজ্ঞান চর্চা করবা সেটার ক্ষেত্রে অনেক বাধা। বহু পারিভাষিক শব্দ প্রচুর নেই, মানে বাংলায় ওই সমস্ত শব্দ এখনো বেশি পরিমাণে নেই। অনেক বছর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন। মানে বহু বছর পূর্বে কিছু কিছু লেখক, মানে যারা সাহিত্য পরিষদের সাথে যুক্ত, তারা কিছুটা লেখার চেষ্টা করেছিলেন। তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন। তার ফলে সংকলিত পরিভাষার সাম্য হয়নি। একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছিল, অর্থাৎ তারা একসাথে কাজ করেনি, আলাদা আলাদা করেছিল, এক একজন এক এক ধরনের মানে তারা তৈরি করেছিল। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্ব, সংস্কৃত পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। মানে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় একটি কমিটি করেছিল, সেখানে বিভিন্ন ধরনের ভাষাবিদকে বসিয়েছিল, যার ফলে তাদের চেষ্টা কিছুটা সফল হয়েছে। পরিভাষা রচনা একজনের কাজ নয়, একজন দ্বারা সেটি হয় না। সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে, বিভিন্ন রকম ভুলভ্রান্তি হয়েই যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয়, আরো শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। মানে সেটি শেষ নয়, আরো আছে, তার জন্য আরো ব্যবস্থা নিতে হবে। কিন্তু দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে। যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয়, ততদিন ইংরেজি শব্দ বাংলা বানানে চালানোই ভালো। ধরো এখন কোনো একটা শব্দ এরোপ্লেন, এখন এরোপ্লেনকে যতদিন না বাংলা মানে বিমান সেটি এখন হয়েছে, মানে যতদিন না এটি করা যেত আমরা এরোপ্লেন, এ রয়হস্য রয়কার পয়লয়কার দন্তের এই ধরনের এই বাংলায় এইভাবে লিখেই আমরা চালাতে পারি। বা মনে করো থার্মোমিটার, এবার থার্মোমিটারকে আমরা বাংলাতেই লিখি থয়াকার ময়রেপ ওকার ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের ইংরেজি শব্দকে আমরা বাংলায় লিখে চালাতেই পারি। বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতির বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। তারা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে, যেমন অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন। উদ্ভিদ ও প্রাণী জাতীয় বা পরিচয়বাহক অধিকাংশ ইংরেজি বা সর্বজাতিক ইন্টারন্যাশনাল নামও বাংলায় চালানো যেতে পারে, যেমন ম্যালভাসি মানে বিশেষ প্রজাতির আঙ্গুর, ফার্ন, অর্থোপেডা ইনসেক্টা, অর্থোপেডা বলতে এখানে কাঁকড়া বিছার কথা বলা হয়েছে। এই ধরনের যে ওয়ার্ডগুলো সেগুলা আমরা ইংরেজি ওয়ার্ডগুলো বাংলায় লিখলেই হবে। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, মানে বিদেশের লোকের সাথে এদেশের লোকের বৈজ্ঞানিক জ্ঞানের তুলনা করলে তো হবে না, এদেশের লোকের বৈজ্ঞানিক জ্ঞান খুবই ছোট। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন, মানে তুমি সামান্য একটু জ্ঞান না থাকলেও তুমি বুঝতে পারবা না। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণে তা সহজেই বোঝে। মানে ইউরোপ এবং আমেরিকায় পপুলার সায়েন্স এটি লেখা খুবই সহজ এবং সাধারণে সেটি বুঝে থাকে। কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। অর্থাৎ বয়স্করা যারা জানে তাদের জন্য যেটা লেখা হয় সেটাও শুরু থেকে লিখতে হয়। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এই বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই সুবিধা দূর হবে, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। মানে ধীরে ধীরে আমাদের যে বাধাগুলি সব বাধাগুলি কেটে যাবে, তখন আমাদের বিজ্ঞান লেখা অনেকটা সুবিধা হবে। বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেনি, মানে অনেক লেখক কায়দাটা ধরতে পারেনি। অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজি আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে, মানে তাদের ভাষা এখনো জটিল হয়ে থাকে। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। এই দোষ থেকে তাদের বা আমাদের মুক্ত হতে হবে। অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি বা
কনসেশন মানে হচ্ছে অর্থের বিস্তার। বাংলা প্রতিশব্দেও ঠিক তাই হওয়া উচিত। এজন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। ইংরেজি সেন্সিটিভ মানে সংবেদনশীল শব্দ নানা অর্থে চলে, যেমন সেন্সিটিভ পার্সন, ওয়ান্ড মানে এখানে আঘাত, প্ল্যান্ট মানে তো উদ্ভিদ জানোই, ব্যালেন্স মানে ভারসাম্য, ফটোগ্রাফিক মানে সুগ্রাহী পেপার মানে যেটি কালি সহজেই শুষে নেয়। বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করা উচিত, যেমন অভিমানী, ব্যথাপ্রবণ, উত্তেজী, সুবেদী, সুগ্রাহী। দেখো ইংরেজির সাথে বাংলাটি তুমি যদি মানে ধরো তাহলে অনেকটি ডিফারেন্স। স্যানিটাইজেশন পেপার মানে স্যানিটাইজড পেপার, এর অনুবাদ স্পর্শকাতর কাগজ, অতি উৎকট, কিন্তু তা কেউ কেউ লিখে থাকেন সুগ্রাহী কাগজ লিখলেই সেটি ভালো হয়। অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টাও করেন। এতে রচনা উৎকট হয়, মানে ইংরেজিতে ভাবেন বাংলায় অনুবাদ করে প্রকাশ করার চেষ্টা করেন। এতে কি রচনাটা ঠিকঠাক হবে না। দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লুপ্রিন্ট স্টেজ। অ্যাটমিক ইঞ্জিন মানে পারমাণবিক ইঞ্জিন, আর ব্লুপ্রিন্ট মানে তো নকশা জানোই। পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। এইরকম বাংলা ভাষার বিজ্ঞান প্রকৃতি বিরুদ্ধ। মানে তুমি ইংরেজিটাকে বাংলা করে দিচ্ছ, এইভাবে করলে তো হবে না। একটু ঘুরিয়ে লিখলে অর্থ সরল হয়। পরমাণু ইঞ্জিনের নকশা এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি, তা না লিখে তুমি কি লিখছো, পরমাণু ইঞ্জিনের নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। এরপরে আরেকটি উদাহরণ দিয়েছে দেখো, হোয়েন সালফার বার্ন ইন এয়ার দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশন। এটির যদি তুমি শুধুমাত্র অর্থ করো তাহলে এটি দাঁড়াবে, যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেনের প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই রকম মাছি মারা নকল না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন করে না লিখলে বাংলা ভাষা বজায় থাকে। অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি ঠিক না। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে, যেমন অমেরুদণ্ডী বদলে লেখা যেতে পারে যেসব জন্তুর শিরদাঁড়া নেই। কিন্তু আলোক তরঙ্গের বদলে আলোর কাঁপন বা নাচন লিখলে কিছুমাত্র সহজ হয় না। পারিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। এটি প্রশ্ন আসতে পারে, পারিভাষার উদ্দেশ্য কি? ভাষার সংক্ষেপ করা এবং অর্থ সুনির্দিষ্ট করা। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধাই হয়। বারবার একটা জিনিস যদি আমি বর্ণনা দিই সেখানে পাঠকের অনেক অসুবিধা হবে। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা এবং স্থল বিশেষে ইংরেজি নাম দেওয়া আবশ্যক, কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি নিলেই চলবে। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধের কথা বলেছেন। কি কি বলেছেন? অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে, যেমন দেশ, এর অর্থ ভারত ইত্যাদি বা স্থান। কিন্তু দেশের লজ্জা এখানে লক্ষণীয়, দেশের অর্থ দেশবাসীর। অরণ্য এর অভিধান অর্থ বন, কিন্তু অরণ্যের রোদন বললে ব্যঞ্জনার অর্থ হয় নিষ্ফল ক্ষেত। সাধারণ সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম করা থাকে ততই ভালো। অর্থাৎ এগুলি বাংলার ক্ষেত্রেই বিশেষভাবে প্রযোজ্য। উপমার কিছু প্রয়োজন হয়, রূপক ও স্থল বিশেষে চলতে পারে। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম হয়, কিন্তু সামান্য অলঙ্কার বর্জন করাই উচিত। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। মানে এটি বাংলাতেই চলে, ভূগোলে তো চলবে না। বৈজ্ঞানিক প্রসঙ্গেও ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। তুমি স্পষ্টভাবে না লিখলে কেউ বুঝবে না। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে। অল্পবিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝেও পাওয়া যায়। কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি, অক্সিজেন বা হাইড্রোজেনের স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর, এগুলো অনেকে বলেছেন। এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোকে দিয়ে যাচাই করে নেওয়া উচিত। মানে যারা অনভিজ্ঞ তারা যে সমস্ত বিজ্ঞান বই লেখেন সেগুলি কোনো অভিজ্ঞ বৈজ্ঞানিককে দিয়ে বা লেখককে দিয়ে একটু যাচাই করে নেওয়া উচিত। এই পর্যন্তই ছিল আমাদের এই গল্পটি। এবারে আমরা এই গল্পটি থেকে কিছু এসিকিউ প্রশ্নোত্তর দেখে নেব, তারপর ভিডিওটি এখানেই শেষ হবে। তাতে অনেকে মুশকিলে পড়েছেন।
মুশকিলের কারণ কি? আমাদের সরকার রাজকার্যে ক্রমশ দেশি পরিভাষা চালাচ্ছেন। তাতে অনেকের মুশকিলটা হলো তাদের নতুন করে শিখতে হচ্ছে ভাষা। উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না। প্রতিজ্ঞা বাক্যটি কি? প্রতিজ্ঞা বাক্যটি হলো ব্রাহ্মমোহন মল্লিকের জ্যামিতির বইয়ে লেখা একটি প্রশ্ন। এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে। লেখক এর মতানুসারে প্রথম শ্রেণীর পাঠকবর্গ কি জানে না? প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে প্রথম শ্রেণীর পাঠকবর্গের সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কার বিরোধী নয়। কেন? দেখো এটি একটু ভুল হয়েছে। এই যে এই প্রশ্নটি সেকেন্ড প্রশ্ন, মানে একটি আলাদা প্রশ্ন একই জায়গায় ঢুকে গিয়েছে, একটু দেখে নাও। লেখকের মতে যেহেতু প্রথম শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, সেই জন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বিজ্ঞান শেখা তাদের সংস্কার বিরোধী নয়। আর মানেও স্পষ্ট হবে না। কোন প্রসঙ্গে লেখক কথা বলেছেন? লেখক বলেছেন যে যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে তাদের কাছে ব্রহ্মমোহন মল্লিকের বইয়ে নির্দেশিত প্রতিজ্ঞা বাক্য সুশ্রাব্য ঠেকবে না এবং তার মানেও তাদের কাছে স্পষ্ট হবে না। অনেক রকম স্থূল তথ্যও তাদের জানা থাকতে পারে। স্থূল তথ্যগুলি কি কি? প্রথম শ্রেণীর পাঠকবর্গের জানা স্থূল তথ্যগুলি হলো জল আর কর্পূর উবে যায়, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ কুমড়ো গাছের দুরকম ফুল হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা পুরোপুরি ঠিক নয় বলেছেন লেখক? অনেকের মতে বিজ্ঞান আলোচনায় পারিভাষিক শব্দ বাদ দিয়ে সাধারণ শব্দ ব্যবহার করলে রচনা সহজ ও বোধগম্য হয়, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ঠিক নয়। অভিধা কাকে বলে? অভিধা হলো শব্দের আভিধানিক অর্থ, যেমন অরণ্য বলতে বোঝায় বন, জঙ্গল ইত্যাদি। এর চেয়ে বিশদ কোনো অর্থ বোঝায় না। অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় কি করা উচিত? প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা দরকারে ইংরেজি নাম দেওয়া আবশ্যক, তবে পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলে। পারিভাষিক শব্দের অর্থ পাঠককে বোঝানোর জন্য কোন পদ্ধতি অবলম্বন করা উচিত? সাধারণ মানুষের জন্য লেখা বৈজ্ঞানিক রচনায় অল্প পরিচিত বা নতুন পরিভাষা প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, পরে শুধু শব্দটি দিলেই চলে। এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। প্রকৃতি বিরুদ্ধ বলার কারণ কি? ইংরেজি থেকে বাংলা ভাষায় হুবহু অনুবাদ অর্থাৎ আক্ষরিক অনুবাদ সম্পর্কে বিতৃষ্ণা প্রকাশ করতে গিয়ে লেখক বলেছেন যে এটি বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ। লেখক বৈজ্ঞানিক সাহিত্য অলঙ্কারের প্রয়োগ কম করতে বলেছেন কেন? লেখক রাজশেখর বসু বৈজ্ঞানিক সাহিত্যে অলঙ্কারের প্রয়োগ কম করতে বলেছেন কারণ বৈজ্ঞানিক বিষয়ে ভাষা হওয়া উচিত সহজ সরল ও স্পষ্ট। তাদের সঙ্গে বিজ্ঞানের পূর্ব পরিচয় নেই। লেখক বর্ণিত প্রথম শ্রেণীর পাঠক অর্থাৎ যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, তাদের সঙ্গে বিজ্ঞানের কোনো পূর্ব পরিচয় নেই। লেখক কোন পাঠকদের দ্বিতীয় শ্রেণীভুক্ত করেছেন? আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক সেই সমস্ত ব্যক্তিবর্গকে দ্বিতীয় শ্রেণীভুক্ত করেছেন যারা ইংরেজি জানেন এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছেন। রাজশেখর বসুর কয়েকটি রসরচনার নাম করো। রাজশেখর বসুর কয়েকটি হাস্যরসাত্মক রচনা হলো গড্ডলিকা, হনুমানের স্বপ্ন, কজ্জলি, গল্পকল্প প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। লেখক এখানে
যে উপমাটি ব্যবহার করেছেন তা লেখো। ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি প্রসঙ্গে লেখক উপমা দিয়েছেন, যে লোক আজন্মা ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করাটি একটু শক্ত। এর মানে বুঝতে বাধা হয়নি। কিসের মানে, কেন তা বুঝতে বাধা হয়নি। ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি বইতে সম্পাদ্য নির্দেশক প্রশ্ন, এক নির্দিষ্ট সীমাবদ্ধ সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে। এর মানে বুঝতে অসুবিধা হয়নি, কারণ লেখকের ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। ছেলেবেলায় রাজশেখর বসু কার জ্যামিতি বই পড়তেন? শৈশবে বিদ্যালয় শিক্ষাঙ্গনে লেখক রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের লেখা ইউক্লিডের জ্যামিতি বইটি পড়েছিলেন। বাংলা বৈজ্ঞানিক সাহিত্যকে সুপ্রতিষ্ঠিত করতে গেলে কোন দোষ কাটিয়ে ওঠা উচিত বলে প্রাবন্ধিক রাজশেখর বসু মনে করেন? প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে বাংলা বৈজ্ঞানিক সাহিত্যকে সুপ্রতিষ্ঠিত করতে গেলে অলঙ্কারের প্রয়োগ কমিয়ে সরল ও স্পষ্ট ভাষায় সাহিত্য রচনা করতে হবে। একটি দোষ প্রায় নজরে পড়ে। কোন দোষের কথা বলা হয়েছে? বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধে লেখক রাজশেখর বসু যে দোষটি প্রায়ই দেখতে পেয়েছেন তা হলো না জেনে বা কম জেনে তথ্য পরিবেশন করা। বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত বলে প্রাবন্ধিক রাজশেখর বসু মনে করেন? বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা সহজ সরল ও স্পষ্ট হওয়া উচিত বলে প্রাবন্ধিক রাজশেখর বসু মনে করেন।